কত কি যে দেখলাম ভাই এই বয়সে। হুম, এক লোক মা বলতো মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। ওরে বাপরে! তার এই ডায়লগে পরে তাকে সবাই হিরো অফ দ্য হিরো ভাবতে শুরু করলো। যে ব্যক্তিগত জীবনেও যেন লোকটা এরকম একজন আগমার্কা হিরো। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। তারপরে আই অ্যাম এ ডিস্কো ড্যান্সার, আপনারা তার নাচ বিখ্যাত। সেটা অরিজিনাল তার নাচ ছিল কি ছিল না বা অন্যের করা সেটা আলাদা কথা, কিন্তু ডিস্কো ড্যান্সার করে তিনি কাঁপিয়ে দিলেন মুম্বাইকে। বাংলার উত্তর কলকাতার একটি ছেলে গৌরাঙ্গ চক্রবর্তী রাতারাতি হয়ে গেলেন মিঠুন চক্রবর্তী। শ্রীদেবী যাকে বাঙালি বাবু বলতেন, অমিতাভ তাকে সম্মান করেন মিঠুনদা বলেন, এবং সব জায়গায় মিঠুনদা হিসাবেই সমধিক পরিচিত সাধারণ মানুষের কাছেও। একটা সময় তিনি একটা কাগজ বের করেছিলেন, মানে তাকে মদত দিতেন, খবরের কাগজ। আবার একটা সময় একটা স্লট নিয়ে একটি বাংলাদেশি চ্যানেলে একটা স্লট নিয়ে তিনি স্লট নিয়েছিলেন তার খবর টবর স্পেশাল করার জন্য। আমাদেরই একজন বিখ্যাত সাংবাদিক, একটা দলের মুখপাত্র ইত্যাদি ইত্যাদি, সবাই আপনারা জানেন এসব। আমি সুকুমার দেবনাথ আজকের দিন আপনাদের আমার আজকের দিন টিভিতে আপনাদের ইনভাইট করছি। আপনারা আমাকে একটু কি বলবো, সাবস্ক্রাইব করে যদি একটু উৎসাহিত করেন তাহলে বাধিত হব। এই মিঠুন চক্রবর্তী মানে সত্যিকারই অস্বীকার করব না যে আমরা সিনেমা জগতে বহু নেত্রী বা অভিনেত্রীকে দেখেছি, অভিনেত্রীকে দেখেছি, কিন্তু মিঠুন আলাদা জায়গা করে নিয়েছিলেন। তাহাদের কথা দেখেছিলাম একদম আর্ট ফিল্ম, মানে তার তিনি একটা সময় নকশাল ছিলেন, সেই জীবন নিয়ে তাহাদের কথা বলে একটা আর্ট ফিল্ম হয়েছিল। তাকে এমনভাবে পুলিশ সিআরপিএফ মেরেছিল মলদ্বারের মারুল ঢুকিয়ে যে তিনি সাধারণ বাতকর্ম করতেও পারতেন না, এবং সেই সিনগুলো যখন সামনে আসে না, মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। এত ভালো অভিনেতা। ইভেন আমাদের সব থেকে বড় বাংলার নায়ককে আমরা আমাদের প্রিয় নায়ক, আমাদের মেয়েদের উঠতি মেয়েদের একদম মাথা খারাপ করে দেওয়ার মতো নায়ক হচ্ছে দেব অধিকারী, যদিও ভালো নাম দীপক অধিকারী। দেব মানে অনেকটাই মিঠুনের কাছ থেকে তার অভিনয় শিখেছেন বলেই মিঠুনকে সে পিতৃতুল্য মনে করে। যদিও তার এবং মিঠুন চক্রবর্তীর এই সম্পর্ক নিয়ে শাসক দল তথা তৃণমূলের মধ্যে অনেক রকম তিক্ততা আছে, এটা বলতে পারি, তিক্ততা আছে। দেব বলে যে মিঠুন দাকে আমি পিতৃসম মনে করি, আমি আমার সঙ্গে তার অভিনয় জগৎ নিয়ে চিন্তা ভাবনা হয়। সেখানে তো রাজনীতি করি না, কাজে আমি তাকে ছাড়তে পারবো। বা রাজনীতি যখন করি সে করে বিজেপি, আমি করি এটা তৃণমূল। কিন্তু আপনারা হয়তো জানেন 2014-তে তৃণমূলে এসেছিলেন মিঠুন চক্রবর্তী, দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভার সদস্য করেছিলেন। তিনি হঠাৎ করে আমি মানে তাকে অনেক মিটিংয়েও দেখেছি দিদির হয়ে কীভাবে কথা বলতে ভয়ঙ্করভাবে দিদি সাপোর্ট করেছে। দিদি ছিল তার কাছে একদম মমতাময়ী, মানে ঈশ্বর তুল্য। কিন্তু 2021-এ সেই লোকটাই রাতারাতি হঠাৎ করে দেখি বিজেপিতে চলে গেল।
অনেকে মনে করে তার ছেলের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, ইডির হাত থেকে বাঁচতে গিয়ে তিনি আরএসএসের কাছে সারেন্ডার করেন, বিজেপির কাছে সারেন্ডার করেন এবং ব্যাপারটা মামলা টামলা মিটিয়ে নেন। সেই থেকে তিনি একদম বিজেপির তুমুল সমর্থক। এবং একটা সময় কুণালের সঙ্গে তার ভীষণ যোগাযোগ ছিল এবং খুব ঘনিষ্ঠ ছিল। এখন কুণাল আর তিনি দুটি বিপরীত দলে, ফলে সেই দুজনের কাজিয়াও ইদানিং আমরা ফেসবুক সহ সর্বত্র দেখছি। এবং রাজনীতি নিয়ে আমি কাউকে নিন্দা, কাউকে মন্দ বলবো না। রাজনীতিতে যে দলে থাকবে সে সেই দলের গুণগান গাইবে, সেই দলের ভালো বলবে, বিরোধী দলের সমালোচনা করবে। এটাই আমাদের দেশের গণতন্ত্র শিখিয়েছে। কাজে এই গণতন্ত্রে দুজনেই দুজনার কাজ করছেন। এখন সাধারণ মানুষ যারা গণতন্ত্রের অত বিষয় বোঝেন না, তারা কিছুটা হলেও এই সমস্ত অভিনেতাটা তাদের দ্বারা প্রভাবিত হতে পারেন, এই আশঙ্কা কিন্তু অস্বীকার করা যায় না। ফলে 2026 নির্বাচনের আগেই হঠাৎ করে মিঠুন চক্রবর্তী তৃণমূলকে আক্রমণ করতে শুরু করলেন। বিশেষত ওই বাঙালি টাঙ্গালি, তিনি নিজেই বাঙালি বাবু হিসাবে পরিচিত, সে বাঙালি বাবু হঠাৎ করে বাঙালিদের বিষয় নিয়ে অনেক রকম কথা বলতে শুরু করলেন এবং এনআরসির পক্ষে সমর্থন করে তিনি কার্যত শাসক দলের যে বাঙালি প্রীতি এবং বাঙালি বিরোধী বিজেপির মনোভাবের বিরুদ্ধে সমর্থন করে তিনি কার্যত শাসক দলের যে বাঙালি প্রীতি এবং বাঙালি বিরোধী বিজেপির মনোভাবের বিরুদ্ধে লাগাতার আন্দোলন, তিনি সেই আন্দোলনকে কটাক্ষ করে সমালোচনা করে ডাইলুট করার চেষ্টা করছেন। যাই বলুক না কেন, একটা কিন্তু পরিষ্কার কথা অস্বীকার করার নেই, সেটা হচ্ছে যে চতুর্থবার নির্বাচন 26 অ্যান্টি ইনকামবেন্সি প্রচুরভাবে আছে। তারপরে হিন্দু মুসলমান এই একটা হাওয়া তোলা হচ্ছে। পয়েলগাঁওয়ে 26 জন, কেউ বলে 24 জন হিন্দু পরিচয় পাওয়ার পরেই তাদের মারা হয়েছে, সেটাকে নিয়ে ভারতে একটা হিন্দুত্বের ওয়েব, হিন্দু প্রীতির ওয়েব কিন্তু বয়ে যাচ্ছে। এবং পাশাপাশি এটাও ঠিক, এই ওয়েবে তারা মুসলিমদের প্রতি একটা সহজাত ঘৃণা ছড়িয়ে দিচ্ছেন, বের করার চেষ্টা করছেন। কিন্তু আমাদের ভারতের কোনো মুসলিম তো আর এই 26 জনকে মারেনি বা কিছু করেনি। যদি পাকিস্তানি মুসলিমরা করে থাকে, তার জন্যে ভারতীয় মুসলিমদের শাস্তি দেওয়াটা এটা তো যুক্তিযুক্ত নয়, সেটা আমরা সবাই জানি। কিন্তু কথা হচ্ছে, ধর্ম এমন একটা জিনিস, ধর্ম একবার যাকে গ্রাস করেছে তাকে তার থেকে বের করা আনা খুব মুশকিল। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে যদি সত্যিকারই একদিকে মমতা ব্যানার্জি আর একদিকে মিঠুন চক্রবর্তী, এরা দুইজনেই যদি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভা করেন পাল্টা, তাহলে দুটোই বাঙালি বনাম বাঙালি বাবু হয়ে যাচ্ছে। ফলে এটা ভোটাররা বা সাধারণ মানুষ কীভাবে নেবেন সেটা দেখার বিষয়। তারপরে নরেন্দ্র মোদীর আন্তর্জাতিক রাজনীতিতে সাফল্য, আমাদের বিদেশ নীতিতে সাফল্য, সেটাও কিছুটা এতে ইন্ধন দেবে। আবার বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ, আবার সেই হিন্দুরা এখানে আসলে পশ্চিমবঙ্গের পুলিশ তাদের আটক করছে। অর্থাৎ তৃণমূল চাইছে না যে ওপার থেকে কোনো হিন্দু এখানে এসে কোনোভাবে আবার আধার কার্ড ম্যানেজ করে ভোটার হয়ে যাক। আবার বিজেপির অভিযোগ হচ্ছে যে মুসলিমরা আসলে বাধা দিচ্ছে না দিদি, কিন্তু হিন্দুরা আসলে বাধা দিচ্ছে। আবার বিজেপি চাইছে যে কোনোভাবে কোনো মুসলমান ওপর থেকে এসে এখানে যেন ভোট দিয়ে না যেতে পারে, সেই জন্য তারা তাদের বেআইনিভাবে তারা
আহ, আমাদের যে নির্বাচন কমিশন তাকে কাজে লাগাচ্ছে। নির্বাচন কমিশন নিরপেক্ষ হবে, ইভেন তার উপর কোনো কোর্টেরও ইয়ে চলবে না। এতটা ক্ষমতাবান সেই নির্বাচন কমিশন যদি আবার একটা দলের হয়ে যায়, মানে কেন্দ্রীয় সরকারের হয়ে যায়, বিজেপি দলের হয়ে যায়, সেটা নিয়েও প্রশ্ন উঠছে, এটা নিরপেক্ষতা নিয়ে। যাই হোক, মিঠুন অর্থাৎ বাঙালি বনাম বাঙালি একটা লড়াই কিন্তু হচ্ছে। দীপক অধিকারী তথা দেব পড়ে গেছে বেকায়দায়, একদিকে পিতৃতুল্য মিঠুনদা আর একদিকে মাতৃতুল্য মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আপনারা, আমি সুকুমার দেবনাথ, আমার আজকের টিমকে আপনারা একটু যদি সাপোর্ট দেন, সাবস্ক্রাইব করেন, তাহলে আমরা খুব